ভয় এসে গেছে। আচ্ছা, যে প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে সে তো প্রতারক, তাই না? আমিও কি প্রতারক? আমি তো দিব্যি নিজের রাস্তা আলাদা করে চলছি। রোজ রাতে ওই মানুষটার অতীত বুকে চাপা রেখে মদের ঘোরে সময় কাটিয়ে দিচ্ছি। মানুষটাকে কখনো বোঝার চেষ্টাই করিনি পৃথিবীতে থাকতে। কখনো তার বুকে মাথাও রাখা হয়নি, এমনকি নিজের বুকেও তার মাথা রাখার সুযোগ দেইনি। কি করেছি আমি? প্রতারণা? তবে হ্যাঁ, মন ভরে ভালোবেসেছি ঝলককে, খুব ভালোবেসেছি। কিন্তু সে ভালোবাসার কোনো পরিণতি কিন্তু সেই ভালোবাসার কোনো পরিণত রূপ দিতে পারিনি। তীব্র অবাক হয়ে প্রশ্ন করল। ও মারা গেছে? মিশান মাথা নিচু করে চোখের পানি মুছে মাথা নাড়িয়ে উত্তর দিল। হুম, আজ ওর মৃত্যু বার্ষিকী। আজকের দিনেই ওর সাথে আমার প্রথম দেখা হয়, কিন্তু আজকের দিনে আমাদের শেষ দেখাটা হয় না। কি করে মারা যায়? পরে একদিন বলবো, আজ বলতে ইচ্ছে করছে না। সারমর্মটা বলা যাবে একটু তোমাদের প্রেমের? মিশান দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নীরব থেকে বলল। জানেন, ঝলকের সাথে আমার 5 মিনিটের উপর কথা হলেই ঝগড়া লেগে যেত, কিন্তু ঝলক খেয়াল রাখতো যেন কথা কাটাকাটির পর্যায়ে কান্না অবধি না যায়। যখন অভিমান করে অন্যদিকে ঘুরে থাকতাম, ঝলক উকি মেরে দেখতো আমি কাছি কিনা। যদি দেখতো অভিমান করে আছি, তাহলে আর মান ভাঙানোর প্রয়োজন মনে করতো না। কিন্তু কেঁদে দিলেই তো দিশেহারা হয়ে যেত। সবার ধারণা আমি নেশা করি নিশানের কারণে, কিন্তু আমি ড্রিঙ্ক করি ঝলকের মৃত্যুর পর থেকে। আমার না সহ্য হচ্ছিল না যন্ত্রণাটা। নিশানের মৃত্যু থেকে কঠিন ধাক্কা পাই, কারণ নিশান মারা যাবে আমি জানতাম। দিনের পর দিন ওকে হারানোর প্রস্তুতিও নিতাম, কিন্তু ঝলক হঠাৎ করেই হাওয়া হয়ে গেল। কুয়েত থেকে ফিরে আমি বাড়ি না গিয়ে যখন ঝলকের সাথে দেখা করার উদ্দেশ্যে ক্যান্টনমেন্টে আসি, আর এসেই আমি ঝলকের মৃত লাশটাকে পাই। একদল সৈনিক মাঠে প্যারেড করে ওর লাশটাকে সম্মান জানাচ্ছে। আমি চিৎকার করে কাউকে বলতে পারছিলাম না ওটা আমার ঝলক। আমি ঝলককে একটা বারের মতো জড়িয়ে ধরতে চাই, কিন্তু সেদিন আমার ভেতরের সমস্ত যন্ত্রণা মাটি চাপা দিয়ে চুপ করে শুয়ে যেতে হয়। মুখ ছাপিয়ে কাঁদতে হয়েছে প্রতিটা সেকেন্ড। আশেপাশে দিন দুনিয়া কিচ্ছু খেয়াল ছিল না। সেই ছোট্টবেলায় আমার জীবনে হারানোর সন্ধ্যা নেমে আসে। মাঝরাতে হারাই ঝলককে, শেষ রাতে হারাই মিশানকে। এখন আমার জীবনে হারানোর অন্ধকার শেষ। হারানোর মতো কিছু নেই, যা হারাবে সব দিনে। আমি তো নিজের যত্নই নিতে পারি না, অন্যের যত্ন আর কি নেব? ভালোবাসতেও জানি না, ভালো করে কথা বলা তো দূরে থাক। তুমি জানো মিশান, আমার ব্যবহারটা বরাবরই খারাপ। শুধু তোমার সাথেই খারাপ ব্যবহার করি সেটা কিন্তু না, আমি সবার সাথেই এমন ব্যবহার করি। তোমাকে এখন কি বলা উচিত আমি জানি না, নিজেকে অপরাধী অপরাধী লাগছে। তীব্র মিশানের কাঁধে আলতো করে হাত রেখে আস্তে আস্তে করে বলে। সরি মিশান, নিজের জেদ প্রশ্রয় দিতে গিয়ে তোমার এত বড় ক্ষতি করে দিয়েছি। আমি যদি জানতাম তাহলে কখনই এরকম ভাবে তোমার মনটা ভাঙতাম না। আই এম এক্সট্রিমলি সরি। মিশান মলিন হাসি দিয়ে বলল। সরি বলে কি হবে স্যার? আপনার সরিতে তো আর আমার ভাগ্য পরিবর্তন হবে না। আর ঝলকের মৃত্যুর পেছনেও আপনার কোনো হাত নেই। মানুষটা মরে গেছে, কিন্তু আমার মনে গেঁথে আছে। আমি জানি না কখনো ঝলককে সরিয়ে অন্য কাউকে জায়গা দিতে পারবো কিনা। ভেবেছিলাম পারবো, কিন্তু হয়তো পারবো না, কারণ অনেক চেষ্টা করেছি ওকে ভোলার। আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালোবাসি ওকে। যতটা ভালোবাসলে কাউকে হারিয়ে যায় মানুষ, ঠিক ততটাই ভালোবাসতাম, ভালোবাসি আর বাসবো। এই যে দেখুন না, আমি আমার বর এই যে দেখুন না, আপনি আমার বর, অথচ আপনার জন্য আমার ভেতরে এক বিন্দু পরিমাণের জায়গা নেই। আমার ভেতরে পুরোটা জুড়ে আমার হারিয়ে যাওয়া মানুষগুলো। মিশার নামের পাশে হয়তো তীব্রর নাম বসবে, কিন্তু মিশানের মনে শুধু ঝলক। ঝলক এমন একটা মানুষ যাকে আমার জীবন থেকে মুছে ফেলা অসম্ভব। তীব্র হালকা গলায় কাশি দিয়ে বলল। তুমি চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারো, তোমার কষ্টের জন্য আমিই দায়ী। বিয়েটা না করলে হয়তো তোমার কষ্টটা কম হতো। তার কোনো দরকার নেই স্যার।
আপনি এমনিতেও আমার অনেক উপকার করে যাচ্ছেন। আর দেখুন, আপনি আমাকে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু কখনো আমার উপর ঝাঁপিয়ে পড়েননি। আর তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে কেন বিয়ে করেছেন আমি তাও জানি না। এত করে জিজ্ঞেস করেও যখন উত্তর পাইনি, তাই এখন আর প্রশ্নটাকে প্রশ্রয় দেই না। তীব্র একটু ডানে বামে তাকাতাকি করে বলল, থাকো তাহলে, আমি এখন যাই, কাজ আছে অনেক, হয়তো আজ ঢাকার বাইরেও যাওয়া হতে পারে। আসি এখন, আল্লাহ হাফেজ। মিশন চুপ করে রইল। তীব্র চলে গেল জায়গা ছেড়ে। মিশন আবারও নীরব দৃষ্টিতে গোরস্থানের দিকে তাকিয়ে রইল। সে লম্বা অন্তিম দীর্ঘশ্বাস ছেড়ে ভাসা ভাসা চোখে তাকিয়ে রইল। আমার অভিমানের সময় কোথাও ঘুরতে না গিয়ে তুমি আমাকে এই জায়গাটাতে দাঁড় করাতে, আর ওই কবরগুলো দেখিয়ে হারানোর ভয়ও দেখাতে। এখন সেই ভয়গুলোকে খুব মিস করে চলো। তুমি হারিয়ে গেলে, আমার ভয়টাও হারিয়ে গেল। আমি বড্ড নিঃস্ব হয়ে গেছি। ঝলক, তুমি কি আমাকে অনুভব করতে পারছো? কতটা যন্ত্রণার ভেতর দিয়ে যায় আমার প্রতিটা রাত। দেখো, আমি নেশা করতে করতে এখন মাতাল হয়েছি যে তোমার দেয়া এই শেষ উপহারগুলো প্রতি বছর পরে এখানে দাঁড়িয়ে সেই ভয়গুলোকে অনুভব করতে চাই। আমার ভেতরে কোনো ভয় কাজ করছে না ঝলক। আমি কি বদলে গেছি? মিশনের সাথে হয়তো একটু বেশি বেশি করে ফেলছি। ইচ্ছা অনিচ্ছায় অনেক কষ্ট দিয়ে দিলাম। এত বড় কষ্টের কারণ হব কখনো ভাবতেও পারিনি। কি প্ল্যান ছিল আর কি হয়ে গেল, সবই ফ্লপ। মাঝখান থেকে মেয়েটার ভেতরের ক্ষতটাকে বাড়িয়ে দিয়েছি। ওর কথার সুরে এইটুকু স্পষ্ট বুঝলাম, ঝলক নামটার পাশে অন্য কোনো নাম বসাতে পারবে না। শুধু তীব্র কেন, পৃথিবীর কোনো ছেলেই হয়তো সেই জায়গাটা নিতে পারবে না। ব্যাপারটা ভালো লাগলো খুব। মানুষ মরে গেলেও মনে গেঁথে থাকে। ভেবেছিলাম মিশনের জীবনে কারো কোনো দাগ নেই, কিন্তু কিন্তু তা ভুল প্রমাণিত হলো। পাগলিটা মৃত নামটার প্রেমে আজও ব্যাকুল। না, মিশনকে ওইভাবে বিয়ে করাটা ঠিক হয়নি। ওকে অন্যভাবেও লাইনে আনা যেত। এখন কি করা উচিত তাহলে? মিশনকে কি না না না, ডিভোর্স দেওয়া যাবে না। যেভাবে চলছে চলুক, ও তো কিছু ভাবতে হবে। মিশনের কথাগুলো শোনার পর থেকে মিশনকে নিয়ে নানা রকম চিন্তা তীব্রর মাথায় ঘুরছে। এত ভাবনা কখনো মিশনকে নিয়ে হয়নি যতটা আজ হচ্ছে। মিশনকে বিয়ে করার জন্য হয়তো ওর ভেতরের ক্ষতটা আরো দ্বিগুণ হারে বেড়ে গেছে তীব্রর ধারণা। বেশ কিছুদিন কেটে যায়, মিশন তীব্র দেখা হয় না। তীব্র নিজের কাজ নিয়ে ব্যস্ত আর মিশন ওর রুটিনে। মন খারাপ লাগলে ঘরের ভিতর বসে থেকে কষ্টকে প্রশ্রয় না দিয়ে শহরের অলিগলিতে ঘুরে ফিরে যেন মিশন ওর দুঃখগুলোকে লাঘব করে নেয়। ড্রয়িং রুমে বসে দীপের সাথে কথা বলছিল মিশন। তাপসিন এইচএসসি এক্সাম দেওয়ার জন্য রেডি হয়ে বের হয়। প্রতিদিন ওর সাথে ওর মা যায়, তবে আজ মিশন যাবে। তিনজন একসাথেই বের হবে। দীপ মাঝপথে নেমে যাবে গাড়ি থেকে। বনিতা বেগমের থেকে বিদায় নিয়ে ওরা বের হয়। তাপসিনকে কলেজের ভিতর ঢুকিয়ে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মিশন। এরপর এদিক ওদিক হাঁটতে থাকে। এক্সাম শেষ হওয়ার আগে কলেজের সামনে দাঁড়িয়ে পড়ে। এক্সাম কেমন হলো? কিন্তু ফুল আনসার করিসনি? সব অ্যান্সার দিই, প্রশ্নও কমন পড়ে, কিন্তু আমার হাতের লেখাটা মাত্রা অধিক খারাপ। মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো, খাতার উপর কালারিং পেন দিয়ে লিখে আসি, ইগনোর মাই হ্যান্ড রাইটিং। মিশন তাপসিনের কথা শুনে হেসে দিয়ে বলে, থাক, ব্যাপার না। তুই তো সায়েন্সের স্টুডেন্ট। হ্যান্ড রাইটিং কোনো ফ্যাক্ট না, উত্তর সঠিক হলেই হলো। তাহলে কি হবে, বাংলা ইংরেজিতে এগুলোতে মার্ক এগোতে চায় না, এগুলোতে স্যাররা হ্যান্ড রাইটিং দেখে মার্ক দেন। ব্যাপার না, বাকিগুলো ভালো হলেই হবে। দোয়া রেখো। তাপসিনের সাথে কথা বলতে বলতে মিশন আনমনে গাড়ির ভেতর থেকে বাইরের দিকে তাকাতেই কেউ একজনকে দেখতে পেল। মিশন সাথে সাথে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে তাপসিনকে চলে যেতে বলে। একজন বয়স্ক মহিলা হসপিটালের ভেতর ঢুকছে। মহিলাটা তীব্রর মা। মিশন তাকে দেখা মাত্রই বিদ্যুৎ গতিতে চিনে ফেলল। মনে মনে ঠিক করলো কোনো রকম তার সাথে পরিচয় হয়ে সে রাতের জন্য ক্ষমা চাইবে। তীব্রর মায়ের উদ্দেশ্যে বের হলেও হসপিটালের ভেতর ঢুকে তাকে কোথাও খুঁজে পায় না। এদিক ওদিক ছুটে ছুটে খুঁজতে লাগে, কিন্তু পায় না। অনেকক্ষণ পর হসপিটাল থেকে বের হতেই দেখতে পায় তীব্রর মা গাড়িতে উঠছে। একটুর জন্যেই তাকে বরাবর ধরতে পারছে না। দৌড়ে কাছে যাওয়ার আগেই গাড়ি ছেড়ে দেয়। মিশন আবারও ব্যর্থ হলো তাকে ধরতে। তবুও হতাশ না হয়ে একটা সিএনজি নিয়ে পিছু লাগলো। তীব্রর মায়ের গাড়ি থামতেই মিশনও সিএনজি থামাতে বলে। রাস্তায় তৃপ্তি দাঁড়িয়েছিল দুই বাচ্চা নিয়ে। ছেলে মেয়ে নিয়ে গাড়িতে উঠে পড়ে আবারও স্টার্ট দিল। মিশন আবারও পিছু নিল। কড়া জেদ চেপেছে মিশনের, আর যেভাবে হোক ওনার সাথে কথা বলেই বাড়ি ফিরবে।
একটা স্থানে বিশাল জায়গা জুড়ে মেলা হচ্ছে। সে মেলাতে যাওয়ার জন্য তীব্রর মা বোন একত্র হয়েছে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করে ওনারা। পেছন পেছন মিশানো ঢুকে যায়। তাদের একদম কাছে গিয়ে পেছন থেকে ডাক দেবে তার আগে কেউ একজন পেছন থেকে মিশানের চুলের ঝুঁটি ধরে টান দিয়ে মুখ ছাপিয়ে ধরে একটা স্টলের পেছনে নিয়ে নেয়। মিশান ছুটার চেষ্টা করার আগেই ওকে ছেড়ে দেওয়া হয়। পেছনে ঘুরে দেখে ওর জীবনের খলনায়ক তীব্র। কিরে সেন্টিকোর, শুনেছিস আমি শহরে নেই আর মিশন নেমে গেছিস? ভালো বুঝে তোকে কিছু দিনের জন্য ছাড় দিয়েছে আর তুই তার এই প্রতিদান দিচ্ছিস? আমি আবার কি করলাম? সেই কখন থেকে দেখছি মায়ের পিছু নিয়েছিস, একদম মেলার ভেতর অব্দি এসে গেলি। মায়ের কাছে যাচ্ছিলি? কি দরকার? কোনো কাজ আছে মায়ের সাথে? আপনার মা কোথায়? দেখালেন না তো। আপনার মা আছে আবার? মেলাতে এসছে উনি? কোথায় মাদার ইন ল? পরিচয় করিয়ে দেবেন না স্যার? তীব্র রাগেশ্বরে বলল, এই সেন্টিকোর, খবরদার নাটক করবি না। তোর সমস্ত অ্যাক্টিভিটিস আমি ফলো করেই ধরেছি। তুই কি ভাবিস এত সহজ সব? তীব্রর একটা অদৃশ্য স্পাই ক্যামেরা আছে, সেটা সব সময় তোর পিছু লাগানো থাকে। আরে স্যার, এভাবে গা ঘেঁষে দাঁড়াচ্ছেন কেন? লোকে কি ভাবে বলুন তো? আমি তো মেলাতে এসেছি এমনিতেই ঘুরতে। ওই যে আবার নাটক করছে। মিশান, তাতলামো করো না। এখন থেকে সোজা বাড়ি যাবে, আর কখনো যেন মায়ের পিছু লাগতে না দেখি। মিশান তীব্রর দিকে ডেভিল স্মাইল দিয়ে তীব্রর গা ঘেঁষে দাঁড়ালো। তীব্র ভ্রু বাঁকিয়ে মিশানের দিকে তাকালো। মিশানের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে এখনই জড়িয়ে ধরবে। এটা আবার কোন নাটক? মিশান তীব্রকে জড়িয়ে ধরার মতো করে ওর কাছে গিয়ে সোজা তীব্রর পকেটে হাত দিল আর 2 মুঠি ভরে টাকা বের করে। পাবলিক প্লেস বলে তীব্র কোনো সিন ক্রিয়েট না করে চোখ গরম করে তাকিয়ে রইল। আহা, র্যাব হন আর পুলিশ হন, পকেট ভর্তি টাকা আর টাকা। মেলায় যখন এসেছি কিছু কেনাকাটা করব না তাই? কিন্তু স্যার, এগুলো তো কম পড়ে যাবে। এগুলো তো ঝুরা টাকা। আপনার ওয়ালেট থেকে কিছু বড় টাকা দিন না। তীব্র রিয়্যাক্ট না করে উল্টো চাল মেরে বলল, টাকা দিয়ে কি করবে? একমাত্র বউ তুমি আমার। চলো, তুমি যা কিনবে তাই আমি কিনে দেবো। কথাটা বলেই মিশানের কোমর আর হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। রহমানকে ইশারা করে ওর মা কখন কোন দিকে যায় সেটা দেখে ওকে জানানোর জন্যে। তীব্র এভাবে জড়িয়ে ধরাটা মিশানের মাঝে আতঙ্ক এনে দিল। এভাবে যদি তীব্র ওকে ধরে হাঁটতে থাকে তাহলে মিশানেরই প্রেস্টিজ যাবে। কোনো রকম তীব্রর হাত থেকে নিজেকে ছুটিয়ে মারলো এক দৌড়। তীব্র ওর দৌড় দেখে কিটকিট করে হেসে দিল। অফিস টাইমে হঠাৎ করে তীব্রর ফোনে কল আসে তৃপ্তির নাম্বার থেকে। রিসিভ করে কানে নিতেই তৃপ্তি খুব উত্তেজিতভাবে বলে ওঠে, ভাইয়া তুমি কোথায়? তুমি কি অফিসে? কেন, কি দরকার? আদিব ভাইয়া কি অফিসে আছে? জানি না, কেন? আদিব ভাইয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না। দীপ্তি অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা খুবই খারাপ। তোমার নাম্বারটা আদিব ভাইয়া ছাড়া দীপ্তির ফ্যামিলির আর কেউর কাছে নাই। আদিব ভাইয়াকে পাওয়া যাচ্ছে না বলে তারা আমাকে বলল তোমাকে বলতে, যেন আদিব ভাইকে বলতে পারে। দীপ্তির অ্যাক্সিডেন্টের কথা শুনে তীব্র থ হয়ে গেল। পায়ের তলার মাটি যেন বাজছে না। এই রাত করে দীপ্তির অ্যাক্সিডেন্ট হলো কি করে? আমি কিছু জানি না ভাইয়া, আমি মাত্র শুনলাম এটা। অ্যাক্সিডেন্ট নাকি 2 ঘন্টা আগে করেছে। আমি হসপিটালে যাচ্ছি এখন, মা বাবাও যাচ্ছে। তোমার সময় থাকলে দেখতে যেতে পারো। এখন শুধু একটা কাজ কষ্ট করে করো, আদিব ভাইয়ের সাথে যোগাযোগের ব্যবস্থা। আদিব তো ডিউটিতে আছে, ওর ফোন সুইচ অফ কেন? ওর ডিউটি মেবি 4টায় শেষ। তৃপ্তি, তুমি যাও দীপ্তির ওখানে, আমি আসছি। হসপিটালের নামটা জেনে ফোনটা কেটে তীব্র অফিস থেকে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছাতেই দেখে দীপ্তির পরিবারের লোকজন বসে বসে কাঁদছে। দীপ্তির মা তীব্রর মাকে জড়িয়ে ধরে কাঁদছে অনবরত। তীব্রর মাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সবাই জিজ্ঞেস করছে দীপ্তি কেমন আছে, কেউ বলছে না। আইসিইউ থেকে একজন নার্স বের হবে, তখন তার সামনে তীব্র দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করতেই সে জানালো দীপ্তি লাইফ সাপোর্টে আছে। তীব্র দীপ্তির সাথে দেখা করতে চাইলে ডাক্তার নার্স সবাই বারণ করে, কিন্তু তীব্র না শোনার বান্দা না। জোরপূর্বক ভিতরে প্রবেশ করে দেখে দীপ্তির মাথা থেকে শুরু করে দেহের একাংশ ব্যান্ডেজ করা, অচেতন অবস্থায় শুয়ে আছে বেডে। নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন মাস্কটাও লাগিয়ে রাখা হয়েছে। সরি দীপ্তি, এই জীবনে তুমি সুখের মুখ দেখে যেতে পারলে না। আমি বেশ তুমি মরেই যাও। রোজগার যন্ত্রণা সহ্য করা থেকে মরে যাওয়াটা অনেক বেটার। আমার হাত পা বাঁধা। আমি আবারও বলছি, তোমাকে জীবনের সাথে জড়িয়ে আমি তোমার কাছে ঘৃণার পাত্র হতে চাই না। তোমার জীবনটা খাদে ফেলতে চাই না। আইসিইউতে দীপ্তির যেন প্রতিটা সেকেন্ড যাচ্ছে মৃত্যুর সাথে কর গণনা করে। এতটা বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে যে ওর বেঁচে ওঠার গ্যারেন্টি কেউ দিতে পারছে না।
আইসিইউ থেকে বের হওয়ার আগে তীব্রর মাথায় টনক ঘুরল। এত রাত্রে দীপ্তি কেনই বা বাইরে বের হয়েছিল? আর যে রাস্তায় ওর অ্যাক্সিডেন্টের কথাটা শুনেছে সেখানে এরকম অ্যাক্সিডেন্ট হওয়াটা খুব অস্বাভাবিক। ব্যাপারটা মাথায় নিয়ে তীব্র হসপিটাল থেকে বের হবে এমন সময় মিশানের সামনে পড়তে হলো। মিশনকে খুব ক্লান্ত লাগছিল, গায়ে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। বোঝা যাচ্ছে অনেক দূর থেকে হাঁটা পায়ে এসেছে। তুমি এখানে কি করছো? স্যার, আপনার ফোনটা কি সাথে আছে? কেন? যদি সাথেই থাকে তাহলে ফোনটা চেক দিন। আমি আপনাকে কতবার কল করেছি। আপনাকে কল করতে করতে আমার ফোনের চার্জই শেষ হয়ে গেছে। একটাবার রিসিভ তো করবেন। তোমার ফোন রিসিভ করা মানেই তো পকেটে টাকা খসানো। এত রাতে তোমার কল মানেই মদের বিল ভরার ডাক। স্যার, আমি মদ খেয়ে যমরাজকে কল দিতে পারি, কিন্তু আপনাকে না। মদের দোকানদাররা আমি চাইলে মাংনাও দিতে পারবে। আমি আপনাকে কল করেছিলাম আপনার প্রয়োজনে। তীব্র চোখ কুচকে তাকিয়ে বলল, আমার কি প্রয়োজন? স্যার, আমি তো রাতে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি জানেনই। আজকে আমি টোটালি মদ খাইনি, শুধু কয়েকটা সিগারেটের টান বসিয়েছি। আজকে ইচ্ছে করছিল পুরো শহর হাঁটবো। আমি আন্দাজে এদিক ওদিক হাঁটতে হাঁটতে দেখি একটা বিল্ডিংয়ের 4 তলা ছাদ কমপ্লিট। ওই বিল্ডিংয়ের কোনো একটা ফ্লোর থেকে ভারী কিছু একটা পড়লো। কৌতূহল নিয়ে আমি কাছাকাছি যেতেই বুঝতে পারি এটা কোনো মানুষ, আর সে ছটফট করছে বাঁচার জন্য। আমি তার দিকে দৌড় দিয়ে একদম নিকটে যাওয়ার আগেই আমার চোখের সামনে একটা গাড়ি হাই স্পিডে বডিটার উপর দিয়ে ক্রস করে গেল। স্বাভাবিক অবস্থায় আমি তো এসব দেখে ভয় পাই, আপনি জানেনই। তবু আমি হন্তদন্ত হয়ে বডিটার কাছে গিয়ে দেখি ওটা দীপ্তি ম্যাডাম। এটা দেখে আমি আর আমার মাঝে নেই, ম্যাডামকে কোলে তুলে নিয়ে এগিয়ে একটা সিএনজি নিয়ে হসপিটালে আসি। আর আপনাকে অনবরত কল করতে থাকি, আপনি তো রিসিভই করছিলেন না। আমার মাথাও কাজ করছিল না, এখন কি করব। তারপর খেয়ালে আসলো আপনি বলেছিলেন দীপ্তি ম্যাডাম হলিক্রসের শিক্ষিকা। আমি স্কুলের নাম্বারটা কালেক্ট করে প্রিন্সিপালকে ইনফর্ম করি। উনি ম্যাডামের বাড়িতে জানায় ব্যাপারটা। ম্যাডামের বাড়ির লোক আসার পর আমি সেই জায়গাতে আবার যাই এবং ভালো মতো পর্যবেক্ষণ করে আসি। এখন এখানে এলাম। যদি ম্যাডামের জ্ঞান ফেরে তাহলে কিছু ইনফরমেশন পেলে হয়তো ক্রিমিনালকে শনাক্ত করতে পারবো। মিশনের কথাগুলো শুনে তীব্র চিন্তিত হয়ে গেল। ওরই কোনো শত্রু দীপ্তিকে মারার প্রচেষ্টা করছে, আর সেদিন অভিজিৎ বলেছিল ওদের টার্গেট দীপ্তিও ছিল। তীব্র মিশনকে নিয়ে আবারও সেই ঘটনাস্থানে গেল। মিশন যা যা দেখেছিল তার সবটাই এক্সপ্লেন করে দেখালো তীব্রকে। তীব্র চারপাশটা ঘুরে ঘুরে দেখলো, পকেট থেকে একটা মার্কার বের করে রোডের সেই স্থানে দাগ কাটলো যেখানে দীপ্তি উপর থেকে পড়ে গিয়েছিল। এটা তো কনফার্ম কেউ একজন দীপ্তিকে উপর থেকে ফেলে দিয়েছে, আর প্ল্যানিং এর সাথে দীপ্তির উপর গাড়ি চালিয়ে দিয়েছে। মিশান, জি স্যার। গাড়িটার নাম্বার দেখে রেখেছো? না স্যার, আমি গাড়ির নাম্বার কিভাবে দেখবো স্যার? গাড়িটা বাম পাশ থেকে এসে ডান পাশের রাস্তা দিয়ে চলে গেছে, আমি তো সামনের দিকে ছিলাম। তীব্র ভাবুক দৃষ্টিতে উত্তর দিল, তাও কথা। কিন্তু স্যার, গাড়ির কালারটা মেবি হোয়াইট ছিল। শিওর? হতে পারে, ওই সময় এত কিছু খেয়াল করার মতো সিচুয়েশন ছিল না। আমার একটু একটু মনে পড়ছে সাদা ছিল হয়তো। তীব্র ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখলো আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু কোথাও ক্যামেরা নেই। স্যার, আপনি কি সিসি ক্যামেরা খুঁজছেন? এদিকে সিসি ক্যামেরা নেই, আমি কিছুক্ষণ আগে এসে খুঁজে গেছি। আর এইখান থেকে ডান দিকে 10 মিনিট পথেও কোনো ক্যামেরা নেই। 10 মিনিট রাস্তার পর রাস্তা 3 দিকে গেছে, ওই রাস্তা দিয়ে বেশ গাড়ি চলে। এখন ধরতে হবে গাড়িটা কোন দিকে গিয়েছে। দুর্ভাগ্যবশত স্যার, ওই মোড়ে বা তার আশেপাশে কোনো ফ্ল্যাটে কোনো ক্যামেরা লাগানো নেই। এরপর থেকে প্রতিটা মোড়ে সিসি ক্যামেরা আছে, কিন্তু প্রশ্ন হলো গাড়িটা কোন মোড়ে এগিয়েছে। ওইটুকু সময়ে সাদা রঙের প্রাইভেট কার ওই রাস্তা দিয়ে অনেকগুলো গিয়েছে নিশ্চয়ই, কারণ ওদিকটা এই রাস্তার মতো এতটা জনশূন্য না। বাহ, তুমি তো বেশ কাজ এগিয়ে দিয়েছো। এত বিচক্ষণতা নিশ্চয়ই আমার থেকেই পেয়েছো, তাই না? এখন কি আপনি ঝগড়া করতে চাচ্ছেন? কথা বাঁকা করে নিচ্ছ কেন? আমি ঝগড়া করার পরিস্থিতিতে নেই, মাথা ঠান্ডা করার প্রচেষ্টায় আছে। তোমার সাথে একটু কথা কাটাকাটি হলে আমার ব্রেইন খুলে যায়, আর যখন তোতলামো করো আমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। স্যার, দয়া করে মজা নেবেন না। দীপ্তি ম্যাডাম না আপনার ছোটবেলার বন্ধু? তার করুণ অবস্থা দেখে মায়া হচ্ছে না?